বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এফআর কেয়ারে ব্রিটিশ বিশেষজ্ঞ রিচার্ড বেইলি। সন্ধ্যায় আসবেন চীনের মূল দল। সম্মিলিত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। গুমের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির। ফেব্রুয়ারির নির্বাচন হবে উৎসব মুখর, গর্ব করবে গোটা জাতি, জানালেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান। আন্দোলনে স্থবির শিক্ষাঙ্গন। মাধ্যমিক শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করলেও এখনো চলমান প্রাথমিকে। ক্ষুব্ধ অভিভাবকরা। শাস্তির হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। উত্তরা পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য। টাকা দিলে মেলে কাগজপত্র ছাড়াই। চক্রে জড়িত কর্মকর্তা কর্মচারীও। প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এখন এফআর কেয়ারে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বেইলি। সন্ধ্যায় আসছে চীনের চিকিৎসকের মূল দল। সকালে 10:30টার পরে এফআর কেয়ারে পৌঁছান ডক্টর রিচার্ড বেইলি। এর আগে গত সোমবার চীনের চিকিৎসকদের 5 জনের একটি প্রাথমিক দল ঢাকায় আসে। সন্ধ্যায় আসবে মূল বিশেষজ্ঞ দল। জানা গেছে, সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আতাউর, যেমনটি প্রতিবেদনে দেখছিলেন যে বেলা 10:30টার কিছু পরে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বেইলের নেতৃত্বে একটি চিকিৎসকদের দল তারা এভার কেয়ারে প্রবেশ করেছেন এবং এই দলটি আজ সকালে আসার কথা ছিলেন এবং নির্ধারিত সময়ে তারা বাংলাদেশে পৌঁছেছেন। বাংলাদেশে পৌঁছে অল্প সময়ের মধ্যেই তারা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার চিকিৎসায় অংশ নিতে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান এবং এই মুহূর্তে তারা ভেতরে আছেন এবং আগে থেকেই চীনের একটি বিশেষজ্ঞ দল 5 সদস্যের তারাও কিন্তু এভার কেয়ারে এসেছিলেন এবং তারা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার চিকিৎসায় অংশ নিয়েছেন এবং পরবর্তীতে তারা বলেছিলেন যে তাদের আরও একটি বিশেষজ্ঞ দল তারাও এই হাসপাতালে আসবেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার চিকিৎসায় তারা অংশ নেবেন এবং বিএনপির পক্ষ থেকে বিশেষ করে ডক্টর জাহিদ এর আগে যেমনটি আমাদের জানিয়েছিলেন যে এই যে বিশেষজ্ঞ দল বিভিন্ন দেশ থেকে আসছেন এবং তারা সকলে মিলে সিদ্ধান্ত নেবেন যে চেয়ারপারসনের চিকিৎসার আসলে কি অবস্থা এবং গতকাল তিনি আমাদের জানিয়েছিলেন যে চেয়ারপারসনের চিকিৎসায় উল্লেখযোগ্য একটি অগ্রগতি আছে, সেটি হচ্ছে তার চিকিৎসায় তিনি রেসপন্স করছেন, অর্থাৎ যে ধরনের ওষুধ তার প্রতি প্রয়োগ করা হচ্ছে সেগুলোর ইতিবাচক রেসপন্স তার শরীর সাড়া দিচ্ছে। এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং তারা আশা করছিলেন যে এভাবে যদি তার শরীর চিকিৎসার যে অগ্রগতি সেটি ইতিবাচক হয় তাহলে হয়তো এই সকল চিকিৎসকদের পর্যবেক্ষণের পরে সকলে মিলে একটি সিদ্ধান্তে আসবেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব কিনা। কারণ এর আগে 23 নভেম্বর তিনি ভর্তি হওয়ার পরে এভার কেয়ার হাসপাতালে পরবর্তীতে 27 তারিখে যখন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তখন তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন উঠেছিল এবং সে সময় চিকিৎসকরা বলেছেন যে আসলে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার মতন শারীরিক অবস্থা সে সময় বিএনপি চেয়ারপারসনের ছিল না, যার প্রেক্ষিতেই এখন কথাটি উঠেছে যে যেহেতু বিশেষজ্ঞ দল এসছেন তারা এসে সকলে মিলে পর্যবেক্ষণ করবেন যে তার শারীরিক অবস্থা কেমন, তার চিকিৎসায় যে অগ্রগতি সে অগ্রগতিটি কেমন, তিনি কি বিদেশে নিয়ে যাওয়ার মতন শারীরিকভাবে উপযুক্ত আছেন কিনা, এই সব কিছুর উপর সিদ্ধান্ত নেবেন তারা যে তাকে বিদেশে নেওয়া যাবে কিনা এবং যদি সেক্ষেত্রে ইতিবাচক হয় তাহলে খুব শীঘ্রই বেগম জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে এবং আশা করছেন যে তিনি চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। সহকর্মী আতাউর কাউসার যুক্ত হয়েছিলেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। এই মামলার আসামি লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম সহ 17 জন। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়েছে 10 সেনা কর্মকর্তাকে। শুনানিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনালে। এর আগে গত 23 নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়।
পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। 10 মিনিট আগেই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। শুনানি করছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাজুল ইসলাম যখন শুনানির জন্য ডায়াসে দাঁড়ান, ঠিক তার আগেই একজন আইনজীবী আসামি পক্ষের তারা বলছেন যে তারা সময় চেয়ে আবেদন করেছেন বা তারা সময় চেয়ে আবেদন করবে। তাদের মধ্যে তাদের প্রস্তুতি এখনও সম্পন্ন করতে পারেনি শুনানি করার জন্য। আর এই মামলায় মোট আসামি 17 জন। টিএফআই সেল, আওয়ামী লীগের শাসনামলে টিএফআই সেলে নিয়ে গিয়ে বিরোধী দল মতের যারা মানুষ তাদেরকে নিয়ে গিয়ে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই অভিযোগে এই মামলায় মোট আসামি 17 জন। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এই মামলায় আসামি রয়েছেন। এই মামলায় 17 জন আসামির মধ্যে 7 জন আসামি পলাতক রয়েছেন আর 10 জন আসামি আজকে ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে। আর যদি 10 জন আসামির নাম বলি তাহলে বলতে পারি সেটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মোস্তাক সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম। এই 10 জন আজকে আদালতে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতেই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হচ্ছে। আর বাকি যে 7 জন পলাতক রয়েছেন শেখ হাসিনা সহ, তাদের পক্ষে আইনজীবী এর আগের ডেটে নিয়োগ দেওয়া হয়েছিল। শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছিলেন সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না। তিনি অলরেডি ফেসবুক লাইভে এসে তার যে আইনজীবী অর্থাৎ স্টেট ডিফেন্স থেকে তিনি লড়তে চান না শেখ হাসিনার পক্ষে, এটি মনোভাবের কথা ট্রাইব্যুনালকে জানিয়েছেন। আজকে হয়তো শেখ হাসিনার পক্ষে নতুন আরেকজন আইনজীবী ট্রাইব্যুনাল নিযুক্ত করবেন, এমনটাই কিন্তু চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন। আর এই মামলায় যেটি অভিযোগ গঠনের শুনানিতে যে বিষয়গুলো উঠে এসছে, যে আওয়ামী লীগের সময় গুমের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ এখন বেরিয়ে এসেছে এবং সেই সংস্কৃতির সঙ্গে যারা জড়িত অর্থাৎ গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার না হলে গুমের শিকার ব্যক্তিদের সঙ্গে অবিচার করা হবে, এমনটাই কিন্তু চিফ প্রসিকিউটর তার অভিযোগ গঠনের বিষয় শুনানিতে তুলে ধরছেন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আফজাল হোসেন যুক্ত হয়েছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে। অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের আদেশকাল। বুধবার শুনানি শেষ। প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এদিন ধার্য করেন। এদিন শুনানি করেন একজন আইনজীবী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। শুনানিতে আইনজীবীরা বলেন, গণভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলারও সুযোগ নেই। যদিও রিটকারী আইনজীবীর মূল যুক্তি, গণভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তারা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনে রাষ্ট্রপতির রেফারেন্সে মতামত দেওয়ার সুযোগ পাননি। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। গর্ব করবে গোটা জাতি। নির্বাচনে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা পালনের আশা জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025 ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি যোগ করেন, জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা গর্ব করার মতো। আগামী ফেব্রুয়ারিতে আরও একটি ঐতিহাসিক ভূমিকার সুযোগ আসছে সশস্ত্র বাহিনীর সদস্যদের সামনে। অনুষ্ঠানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার সুস্থতায় দোয়া চান প্রধান উপদেষ্টা। Still, you have to play a very historical role very soon in our national election and referendum in February, coming February, to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters
who turn out to vote. And the nation will remember with pride. They really had a historical occasion to turn the country around. একজন ভোটার সংসদ ভোট ও গণভোট একসঙ্গে দিতে গড়ে 3 থেকে 3.5 মিনিট সময় পাবেন। তবে ভোট কেন্দ্র বাড়ানোর উপায় নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, বিগত 1.5 দশকে নির্বাচনী ব্যবস্থার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর উত্তরণ ঘটাতে সকলের দায়িত্ব আছে। দেশের স্বার্থে একটা ভালো নির্বাচনের বিকল্প নেই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই। এ সময় ইসি সচিব আখতার হোসেন বলেন, গণভোটের 4টি প্রশ্নে আংশিক একমত বা দ্বিমত জানানোর সুযোগ নেই। হ্যাঁ বা না ভোট দিতে হবে। একটা প্রস্তাবনার ভিতরে আমার হয়তো 3টাতে আমি সম্পূর্ণ একমত, বা 2টাতে একমত, একটাতে আধা আধি, আর একটাতে একমত না। তো কাজে কিন্তু পুরো প্যাকেজটা দেখে তারপরে আবার সিদ্ধান্ত নিতে হবে বলতে হ্যাঁ অথবা না। যেহেতু 2টো করে ব্যালট ম্যানেজ করতে হবে, সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে। একটা ভোটার অন অ্যান অ্যাভারেজ 3 মিনিট 52 সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে, অন অ্যান অ্যাভারেজ। যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 7-8 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা, এবং আমরা এটাও জানি যে আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। সময় সংবাদে আরও থাকছে, জনগণের কাঁধে বাড়ছে করের বোঝা। রাজস্ব লক্ষ্যমাত্রা 55,000 কোটি টাকা নির্ধারণ। IMF এর ঋণের শর্ত পূরণের উদ্যোগ সরকারের। ব্যবসা বাণিজ্য চাপে পড়ার শঙ্কা। উত্তরা পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই করা হচ্ছে পাসপোর্ট। প্রতিদিন প্রায় 250 থেকে 300 পাসপোর্টের কাজ করে লাখ লাখ টাকা নিচ্ছে দালাল চক্র। অভিযোগ আছে এই অবৈধ টাকার ভাগ পান কয়েকজন কর্মকর্তা কর্মচারীও। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান কার্যালয়ের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না। দালালরা টাকা অনুযায়ী আপনার এই যে কোর্টটা অফিসে পাঠায়, আপনি খালি ফাইলটা নিয়ে চলে আসেন। ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। এটা পাসপোর্ট অফিস করে। উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে টাকা দিলেই মেলে পাসপোর্ট, দরকার পড়ে না প্রয়োজনীয় কাগজপত্রেরও। অভিযোগ আছে নিজ জেলা লিখে আবেদন নাকচ করে দেওয়ার পরেও অসংখ্য পাসপোর্টের কাজ হয় এখানে। বিভিন্ন জেলার বাসিন্দা হয়েও টাকার বিনিময়ে এখান থেকেই পাসপোর্ট করছেন অনেকে। উত্তরা পাসপোর্ট অফিস ঘিরে গড়ে ওঠা অর্ধশতাধিক স্টেশনারি ও কম্পিউটার দোকানের বেশিরভাগই দালালদের। সেবাগ্রহীতা সেজে সেখানে ঢুকলেই মেলে অবৈধ উপায়ে পাসপোর্ট তৈরির সত্যতা। কি কি ডকুমেন্টস আনা লাগবে? আপনি খালি ফাইলটা নিয়ে চলে আসেন। পরবর্তীতে ক্যামেরা সহ গেলে বদলে যায় চিত্র। দোকান বন্ধ করে এদিক সেদিক পালিয়ে যায় দোকানদার ও দালালরা। তো সবাই বন্ধ করতেছে, তাই করতেছি। এনআইডি কার্ড লাগে, বিদ্যুৎ বিলের কাগজ লাগে, আর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট লাগে। এগুলো ছিল না আমার, আমি বললাম যে না 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 না, আপনি আমাকে ভিডিও দেখাইতে পারলে আমি বলতেছি। অনুসন্ধানে দেখা যায় মাস শেষে টাকা ভাগ বাটোয়ারা করে নেয় চক্রের সদস্যরা। চক্রটিতে রয়েছে পাসপোর্ট অফিসের নাইট গার্ড বাবু ও আরেক কর্মচারী বশির। তাদের মাধ্যমে টাকা পান উচ্চমান সহকারী রনি সরকার ও রেকর্ড কিপার সুবীর সরকার। এরপর সেই টাকা ভাগাভাগি হয়ে যায় উপপরিচালক পর্যন্ত। ওয়াইডি নাম্বারটা আছে, ওই নাম্বারটা মোবাইল থেকে স্ক্যান করে বা নাম্বারটা লিখে অফিসে পাঠিয়ে দেয়। দালালরা টাকা অনুযায়ী আপনার এই যে কোর্টটা অফিসে পাঠায়, ওই এভিডেন্স অনুযায়ী কাজটা তারা করে দেয়। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না, অনেককে হয়রানি করে। এটা পাসপোর্ট অফিস করে। বাবুকে এবং বসিরকে ওয়াইডি পাঠায় দেয়, তখন সেই ওয়াইডি দিয়ে তারা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ এটা আমার চ্যানেলের মাধ্যমে আসছে, তুমি এটা কাজ করে দাও। তখন তারা ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলেই খেপে যান উপপরিচালক নুরুল হুদা। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না, ঠিক আছে? বাসার বাবু কেউ নাই এখানে। যে অভিযোগ বলছেন, এই অভিযোগ যদি সত্য হয় সেটা আপনি প্রমাণ করেন। আমি মাল পানি ম্যানেজ করতে বলে নিউজ আটকানো যাবে কিনা। এই বক্তব্য নেওয়ার পর প্রতিবেদকের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে আসে মেসেজ, যেখানে টাকার বিনিময়ে রিপোর্ট বন্ধের প্রস্তাব দেওয়া হয়।
অনিয়মের বিষয়ে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে বক্তব্য জানতে গিয়ে দেখা গেল আরেক বিপত্তি। সাংবাদিক প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ। মহাপরিচালকের দপ্তরে যাওয়ার আগে রেখে দেওয়া হয় ক্যামেরা, মোবাইল সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস। অথচ এখানেও রয়েছে দালালের আধিপত্য। না না ঢাকার থেকে করা হলো। এখানে এলাকা একজন লোক আইছে 50,000 টাকা দিয়েছে, ডুপ্লিকেট আইডি কার্ড বানাইছে, সব করছে। প্রায় এক সপ্তাহ ঘোরানোর পর মহাপরিচালকের অনুমতিতে কথা বলেন প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক শিহাবুদ্দিন। একেবারেই জিরো টলারেন্স। এই ধরনের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, অধিদপ্তর হতে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা না হয়। ইতিপূর্বে এই ধরনের অভিযোগ পাওয়ার কারণে 3 জনের চাকরিচ্যুত করা হয়েছে। অনিয়ম এবং দুর্নীতি ছাড়াও উত্তরা পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আছে রোহিঙ্গা পাচারের মতো গুরুতর অভিযোগ, যার মাধ্যমে তৈরি হচ্ছে নিরাপত্তা শঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এবং কাদের মাধ্যমে তৈরি হচ্ছে রোহিঙ্গা পাসপোর্ট। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচিতে হজ বরল শিক্ষাঙ্গন। শিক্ষার্থীদের জিম্মি করে বারবার আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা। কমিশন না হওয়ায় এই খাতের অস্থিরতা কাটছে না জানিয়ে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভয়াবহ ঘাটতিতে পড়বে বলে আশঙ্কা শিক্ষা গবেষকদের। আর সরকারি চাকরিবিধি লঙ্ঘনকারীদের সতর্ক করে মন্ত্রণালয় বলছে পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রমে বাধা দানকারীরা শাস্তির মুখোমুখি হবেন। শাকির আহমেদের রিপোর্ট। শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। তবে 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের মুখে দেশের অনেক বিদ্যালয়েই পরীক্ষা হয়নি। অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিয়েছেন। কোনো কোনো বিদ্যালয়ে অভিভাবকরাই পরিদর্শকের দায়িত্ব পালন করে পরীক্ষা চালিয়ে নিয়েছেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চান বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হতে। বেতন চান 9ম গ্রেডে। 4 দফা দাবিতে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সোম ও মঙ্গলবারের কর্মবিরতিতে ষষ্ঠ থেকে 9ম শ্রেণীর 2 দিনের বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়েছে। প্রায় শিক্ষকরা প্রায় 30-35 বছর একই পদে চাকরি করার পরে অবসরে যায় কোনো পদোন্নতি ছাড়াই। আমাদের সমপর্যায়ে যারা ছিল সকলে অনেক আগেই 9ম গ্রেডে চলে গেছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। অভিভাবকরা বলছেন বারবার আন্দোলনে জিম্মি শিক্ষার্থীরা। প্রাইমারির কখনো শিক্ষকদের আন্দোলন, কখনো মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন, কখনো কলেজ টিচারদের আন্দোলন, একের পর এক আন্দোলনের ভিতর দিয়ে আমাদের বাচ্চাদের সময় অতিবাহিত হচ্ছে। তারা যদি কোনো প্রয়োজন হয় তারা সরকারের সাথে বসে ডিসকাস করে তারা আলাপ আলোচনার মধ্যে তার দাবি দেওয়া বাস্তবায়ন করবে। কিন্তু শ্রেণীকক্ষ বন্ধ রেখে তালা ঝুলে ছাত্রদেরকে জিম্মি করে এভাবে আন্দোলন সমীচীন না। শিক্ষা গবেষকরা বলছেন কোভিড, জুলাই গণঅভ্যুত্থান সহ বেশ কয়েক বছর ধরেই নানা কারণে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ফলে শিক্ষার্থীরা ভয়াবহ শিক্ষণ ঘাটতিতে। এই অবস্থায় এই আন্দোলন শিক্ষার্থীদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে উঠবে। কোভিডের সময় যে বাচ্চাটা ক্লাস 2তে বা 1-এ ভর্তি হয়েছিল, সে কিন্তু একটা গ্যাপ নিয়ে আজকে ক্লাস 5-এ বা 6-এ আসছে। এরপরে যদি আরও গ্যাপটা যদি বাড়তেই থাকে তাহলে সে কি নিয়ে ক্লাস 8 পাস করবে বা এসএসসি পাস করবে? শিক্ষাবিদরা বলছেন শিক্ষা সংস্কারে কোনো কমিশন না হয় এই খাতের অস্থিরতা কাটছে না। আমাদের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার কিন্তু আপাদমস্ত সংস্কার দরকার। এক ধরনের যে জগাখিচুড়ি অবস্থা হয়ে আছে আমাদের, এই সব কিছু নিয়ে একটা শিক্ষা কমিশন দরকার। শিক্ষা কমিশনের একটা উইং হয়তো এই কাজটা করবে। এটাই হলো সমাধানের পথ। পরীক্ষায় বাধা সৃষ্টিকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যেই পরীক্ষা বর্জনকারী শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 10ম গ্রেডের দাবিতে বিভিন্ন জেলায় অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে জড়ো হয়ে আন্দোলনকারীরা বলেন দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার তারা। অন্য ডিপ্লোমাধারীরা 10ম গ্রেড পেলেও তাদের দাবি মানা হচ্ছে না। দ্রুত দাবি বাস্তবায়নের দাবি জানান টেকনোলজিস্ট, ফার্মাসিস্টরা ও অধ্যয়নরত শিক্ষার্থীরা। চট্টগ্রামেও মানববন্ধন করেন আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। সময় সংবাদে আরও থাকছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে পরাজিত হবে ইউরোপ, হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের বন্দর ও জাহাজে হামলা বাড়ানোর ইঙ্গিত।
সমঝোতা ছাড়াই শেষ হলো উইফকক কোশনারের সঙ্গে বৈঠক। এবার বাণিজ্যের সংবাদ। জনগণের কাঁধে বাড়ছে করের বোঝা। আদায়ে পিছিয়ে থাকলেও এনবিআরের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা 55,000 কোটি টাকা বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। আইএমএফের ঋণের শর্ত পূরণ করতে সরকারের এই উদ্যোগ ব্যবসা বাণিজ্যে নতুন চাপ তৈরি করবে বলে দাবি উদ্যোক্তাদের। যদিও মধ্যম আয়ের ফাঁদ আর ঋণ নির্ভরতা ঠেকাতে রাজস্ব আদায় সক্ষমতা বাড়ানোর বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। তাই সংস্কারের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ তাদের। MS আরিফিনের রিপোর্ট। দেশের উন্নয়ন ও সরকার পরিচালনার ব্যয়ের যোগান দিতে জাতীয় বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে, পরিস্থিতি বিবেচনায় অর্থ বছরের মাঝামাঝিতে তা কমাতে হয়েছে প্রতিবারই। তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। প্রথমবারের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত আইএমএফ মিশন বাংলাদেশ সফরকালে রাজস্ব আহরণ নিয়ে তাদের পর্যবেক্ষণ জানালে ভাবতে শুরু করে সরকার। পরে গেল নভেম্বরে 2 বিশেষ সভা শেষে বাড়ানো হয় 55,000 কোটি টাকা। এতে আগের চেয়ে এনবিআর এর লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় 11%। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে 17,000 কোটি টাকার বেশি। তথ্য বলছে আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক আদায় লক্ষ্যমাত্রা 14,000 কোটি, ভ্যাটে 20,350 কোটি, আর আয়করে বাড়ানো হয়েছে 20,000 কোটি টাকা। রাজস্ব যে বাড়াবেন, আপনি সেটা বাড়াবার ক্ষেত্রে আপনার চিন্তা কি? আপনি কি ব্যবসায়ীদের উপর থেকে এটা আদায় করবেন, না আপনার অন্যান্য খাতে বা অন্যান্য দিকে আপনার ট্যাক্সের পরিধি বাড়াবেন? হ্যাঁ, গুড গভর্নেন্স ছাড়া কিন্তু আপনি ট্যাক্সের পরিধি বাড়াবেন এবং সেটার চাপ আপনার ব্যবসায়ীদের উপরে, শিল্পের উপরে প্রভাব পড়বে, সেটা কিন্তু আপনার আমাদের জন্য সেটা সহনীয় হবে না। প্রতিকূল অর্থনৈতিক বাস্তবতায় তাই নতুন লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং বলছেন অর্থনীতিবিদরা। একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক পরনির্ভরশীলতার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, একটা ঋণ নির্ভরতার মধ্যে পড়ে যাচ্ছি। আমরা মিডল ইনকাম ট্র্যাপের দিকে পড়ে যেতে পারি। সুতরাং সেদিক থেকে আমাদেরকে অবশ্যই অভ্যন্তরীণ আমাদের সঞ্চয় বাড়াতে হবে। এনবিআরের উপরে এই চাপটা থাকলে তাদেরও এখন যেসব সংস্কার কর্মসূচি বা ডিজিটালাইজেশন করার চেষ্টা করা হচ্ছেন, সেগুলোকে কাজে লাগিয়ে এটা কিভাবে করা যায় সেজন্য তারা চিন্তা ভাবনা করতে পারবেন। গেল অর্থ বছরে 2 দফায় কমিয়েও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এনবিআর। স্বার্থ এটা আমাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জয়পুরহাটে নিজ ঘরে দুর্বৃত্তের হামলায় প্রাণ গেছে এক নারীর, আহত হয়েছেন তার ভাতিজি। স্বজনরা জানান মঙ্গলবার রাতে সদর উপজেলার চিরলা গ্রামে 17 বছরের ভাতিজি খাদিজাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন ফুপু নুরুন নাহার বেগম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে ফুপু ভাতিজিকে মারধর করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়ার পথে ফুপুর মৃত্যু হয়। হামলার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সারা দেশের মধ্যে রাজশাহী বিভাগে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি। 18 বছরের আগে 67% মেয়ের বিয়ে হচ্ছে। এতে কম বয়সে মা হওয়ায় বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। অন্যদিকে বিবাহিত নারীর প্রতি সহিংসতা, তালাক ও বহু বিবাহের হারও বেড়েছে। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। কারোর সাথে যোগাযোগ করেনি। রাজশাহী পুঠিয়ার স্কুল ছাত্রী সামিহার জন্ম নিবন্ধন সূত্রে বয়স 16 বছর। পারিবারিকভাবে সম্মত না হওয়ায় বন্ধুর সঙ্গে অন্যত্র গিয়ে বিয়ে করেন। গত 26 অক্টোবর থেকে সে নিখোঁজ হওয়ায় থানায় মামলা করে পরিবার। পরে ভিডিও বার্তার মাধ্যমে পরিবার জানতে পারে মেয়ের বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে আগস্টের 19 তারিখে। এই যে বিয়ের সব ডকুমেন্ট। সর্বোচ্চ গাফলতি আমার জেলা এসপির প্রথম যিনি ছিলেন ফারজানা ইয়াসমিন, উনি, দ্বিতীয়ত হলো শুভ সার্কেল। এদের গাফলতির জন্য আমার মেয়েটা আজকেও পর্যন্ত আমি পাই নাই। ওর তো 15 বছর চলছে, 16 বছরে পড়বে। আমি আমার মেয়েকে চাই, সে যাই হোক, বিয়ে করুক, যাই করুক, তারা আমার মেয়েকে দিয়ে যাক, পরবর্তীতে আমরা সেটা দেখব। সংশ্লিষ্টরা বলছেন রাজশাহীতে পরিবারের অমতে অল্প বয়সে বিয়ের সংখ্যা বেড়েছে।
এদিকে সারা দেশের জনসংখ্যা নিয়ে ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চলতি মাসের জরিপেও এমন তথ্য প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী রাজশাহী বিভাগে বেড়েছে বাল্যবিবাহ। 18 বছরের আগে 67% মেয়ের বিয়ে হচ্ছে। শহরে 50 এবং গ্রামে এ হার 56%। এর মধ্যে 15 বছরের আগে বিয়ের পিঁড়িতে বসছেন 13% শিশু। হ্যাঁ, ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? বাচ্চা হয়ে গেছে অল্প বয়সে। এখনকার বাবা মাকে বিয়ে দেওয়া লাগে? আমি চাইছিলাম ম্যাট্রিক পাস করার পর বিয়ে সেরে দিতাম, এখন তো দিতাম না। জরিপের তথ্য বলছে এ বিভাগে কম বয়সে মা হচ্ছেন সবচেয়ে বেশি মেয়ে। অল্প বয়সে গর্ভধারণ, শিশু ও মাতৃস্বাস্থ্যের জটিলতা এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। বিবাহিত মহিলাদের মধ্যে ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা সহিংসতার শিকার, সবচেয়ে বেশি তালাক এবং বহু বিবাহের হারও বেড়েছে। শিক্ষার অভাব, অর্থনৈতিক চাপ, দারিদ্রতা, বাবা মার উদাসীনতা এবং সামাজিক রীতিনীতিকে এসবের জন্য দায়ী করছেন বিশ্লেষকরা। নারী নির্যাতনের মূল কারণই হলো বাল্যবিবাহ এবং বহুবিবাহ। বাল্যবিবাহের কারণে নারী নির্যাতনের শিকার হয়। যতই জেন্ডার প্রশিক্ষণ দেই আর নারী পুরুষ সমান অধিকারের কথা বলি, কোন মূল বিষয়টা হলো সোশ্যাল ইনজাস্টিস বা সামাজিক যে অসাম্যতা, সামাজিক যে মানে নির্যাতন, সেগুলো প্রতিরোধ করতে আমরা পারছি না। প্রশাসন বলছে বাল্যবিবাহ কমানোর জন্য আইনি পদক্ষেপ নেওয়া সহ সচেতনতামূলক নানা কার্যক্রম চলছে। শর্ট মেজার্স হিসাবে আমরা যে কাজগুলো করি সেটা হলো আমরা যখন উঠান বৈঠক করি, আমরা যখন কমিউনিটি পুলিশিংয়ের কাজ করি, আমরা যখন কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, তখন আমরা সেই কথাগুলি বলি। বিশেষ করে সমাজে যারা স্টেক হোল্ডার আছে, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার, তাদেরকে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করি। আইন অনুযায়ী বিয়ের জন্য পুরুষের ন্যূনতম 21 এবং নারীর 18 বছর হওয়া বাধ্যতামূলক। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটুয়ার প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে 15 ক্রু সহ 10 টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সকালে শ্রীলঙ্কার কলম্বোতে যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান। এতে খাদ্য, ওষুধ ও তাঁবু সহ 10 টন মানবিক সহায়তা রয়েছে। বাংলাদেশের পাঠানো সহায়তা আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা সশস্ত্র বাহিনীর। তারা বলছে, ভবিষ্যতেও বৈশ্বিক যে কোনো প্রয়োজনে আত্মনিয়োগে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ সশস্ত্র বাহিনী। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে দ্রুত পরাজিত হবে ইউরোপ, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুতিন বলেন, এর জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা বাড়াবে। এমন হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণের পরেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে 5 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন পুতিন। যদিও ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই যুদ্ধ বন্ধ করা সহজ হবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমায় রুশ ড্রোনের উপস্থিতির পর থেকে এই শঙ্কা আরও বেড়ে যায়। মস্কো বারবার দাবি করে আসছে তারা ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও একই দাবি করেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ যদি সরাসরি সংঘাতে যেতে চায় তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। তিনি এও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে বাধা দিচ্ছে ইউরোপের দেশগুলো। যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে তবে খুব দ্রুতই পরিস্থিতি পাল্টে যাবে। এটি ইউক্রেন নয়। ইউক্রেনের ক্ষেত্রে আমরা সতর্ক ও নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করি। এটি আধুনিক অর্থে পূর্ণমাত্রার যুদ্ধ নয়। কিন্তু যদি ইউরোপ যুদ্ধ বেছে নেয় তবে পরিস্থিতি খুব দ্রুত এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখানে আলোচনার জন্য কাউকেই আর খুঁজে পাওয়া যাবে না। একই দিন রুশ প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে সম্প্রতি নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা আরও বাড়াবে। এমন বক্তব্যের কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় বসেন তিনি। প্রায় 5 ঘন্টার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পুতিনের উপদেষ্টারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট নয় মস্কো। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার উপরই আস্থা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আলোচনা
আলোচনার গতি ও যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা তাকে আশাবাদী করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা জানিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির সমাধান করা সহজ নয়। তিনি আবারও উল্লেখ করেন, যদি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে পোক্রোভস্ক শহর পুরো দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লা লিগার খবর, পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-1 গোলে হারিয়েছে তারা। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হয়েছিল বার্সার। তবুও মাত্র 1 পয়েন্ট এগিয়ে থাকায় অ্যাটলেটিকোর বিপক্ষে বেশ সতর্ক হয়ে মাঠে নামে কাতালানরা। কিন্তু 19 মিনিটে গোল হজম করে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। যদিও ক্যাম্প ন্যুতে ম্যাচে ফিরতে সময় নেয়নি হ্যান্সি ফ্লিকের দল। 26 মিনিটে দলকে সমতায় ফেরান রাফিনিয়া। 65 মিনিটে লিড এনে দেন দানি অলমো। সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় অ্যাটলেটিকো, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ করে দেয় কাতালানরা। উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ফেরান তোরেসের গোলে 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এফআর কেয়ারে ব্রিটিশ বিশেষজ্ঞ রিচার্ড বেইলি। সন্ধ্যায় আসবেন চীনের মূল দল। সম্মিলিত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। গুমের মামলায় শেখ হাসিনা 17 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। 10 সেনা কর্মকর্তাকে হাজির। তলবের পর ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা চাইলেন আইনজীবী পান্না। ফেব্রুয়ারি নির্বাচন হবে শান্তিপূর্ণ উৎসব মুখর। গর্ব করবে গোটা জাতি, বললেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। তোহা খান তামিম, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।